হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। প্রথমে আই এম এক্সট্রিমলি সরি ফর নট প্রোভাইডিং ভিডিও অন রেগুলার বেসিস। অনেক ধরে ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আশা করছি আজকের পর থেকে তোমাদের কাছে রেগুলার বেসিসে ভিডিও যাবে। তো আজকে তোমাদের সামনে আমি আবারও হাজির নতুন একটা ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে, যে টপিকটি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার শেখার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। আজকে থেকে যে টপিকটা আমরা শুরু করব সেটা হচ্ছে টেন্স সিরিজ আজ থেকে স্টার্ট হবে। এই ভিডিওর পর থেকে যে আপকামিং যে ভিডিওগুলো আসবে সে সমস্ত ভিডিওগুলি কিন্তু টেন্সের ওপরে হবে। ওকে, তো টেন্স সম্পর্কে জেনে রাখা দরকার। আমরা স্কুল লাইফ থেকে সবাই কিন্তু টেন্স শিখে আসছি, তাই না? আমরা জানি যে টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ গ্রামার। যদি টেন্স না ক্লিয়ার করতে পারো, টেন্স যদি ঠিকমতো না বুঝতে পারো, আমরা কখনোই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রপার ওয়েতে বলতে বা লিখতে পারবো না। তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে প্রপার ওয়েতে, কারেক্টিভ ওয়েতে, গ্রামাটিক্যালি কারেক্টভাবে বলতে গেলে আমাদের কিন্তু ইংলিশে টেন্সটা কিন্তু ভালো করে রপ্ত করতে হবে। তাই আমি আজকের পর থেকে যে ভিডিওগুলো আপকামিং ভিডিও আসবে সে সমস্ত ভিডিওতে সিরিজ অনুযায়ী টেন্সের ভিডিও আসবে, তাই তো? তো টেন্স আমরা কেন শিখবো প্রথমেই জেনে রাখি যে টেন্স শেখার ইম্পর্টেন্স কী। ওয়াই ডু লার্ন টেন্স? কেন টেন্স শিখবো? নিশ্চয়ই এর কোনো বেনিফিট আছে। সেই বেনিফিটসগুলো আগে জানতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত তোমরা এর বেনিফিটটা বুঝতে পারবে, এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা টেন্স শেখার আগ্রহী হবে না তোমরা, তাই তো? দেখো, টেন্স কোন কোন কাজে লাগে। একটা তো মেন কথা আমরা সবাই জানি, যখন আমরা ইংলিশকে কারেক্টিভ ওয়েতে, গ্রামাটিক্যালি কারেক্টভাবে বলতে যদি চাই বা লিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু টেন্স কিন্তু খুব একটা মেজর রোল প্লে করে, তাই তো? শুধু তাই নয়, দেখো তাহলে এই টেন্সের ইম্পর্টেন্স কি। 1 নম্বর হচ্ছে টু ইমপ্রুভ ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিকিং। যদি ইংলিশ রাইটিংকে ইমপ্রুভ করতে চাও, গ্রামাটিক্যালি কারেক্ট করতে চাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু টেন্স শিখতে হবে। আর একটা কি, স্পিকিংয়ের ক্ষেত্রেও সে একই। এবার আর একটা পার্ট বোঝায় যেটা খুব প্র্যাকটিক্যাল পার্ট। আমরা সবাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি। কেউ ব্যাংকের জন্য প্রিপারেশান নিচ্ছে, কেউ এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে, কেউ প্রাইমারি, আপার প্রাইমারি, টেটের জন্য প্রিপারেশান নিচ্ছে। এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইংলিশ কিন্তু মাস্ট, ইংলিশ একটা পার্ট থাকে, এবং সেই ইংলিশ পার্টে, সেই ইংলিশ গ্রামাটিক্যাল পার্টে টেন্স থেকে কিন্তু কোশ্চেন্স আসে। তাহলে তোমরা যদি টেন্সটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করো, তাহলে যে 4টে বা 5টা যে কোশ্চেন্স ওই গ্রামাটিক্যাল পার্ট থেকে আসবে এই কম্পিটিটিভ এক্সামে, সেটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। আর যারা মাধ্যমিক দিচ্ছ, উচ্চ মাধ্যমিক দিচ্ছ, যারা গ্র্যাজুয়েশনে পড়ছো, তাদের ক্ষেত্রে তো টেন্স তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমাদেরকে টেন্স জানা থাকলে রাইটিং ক্ষেত্রে, স্পিকিং ক্ষেত্রে খুব রোল প্লে করবে। এইবার দেখো, আমরা বুঝবো যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টেন্স রিলেটেড কোন কোন কোশ্চেন্সগুলো আসে। তোমাদের আগে বুঝতে হবে যে আগের ইম্পর্টেন্স কতটা। শুধু স্পিকিংয়ের ক্ষেত্রেই নয় বা শুধু রাইটিংয়ের ক্ষেত্রেই নয়, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু টেন্স কিন্তু রোল প্লে করে। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি ইরর কারেকশন ইন সেন্টেন্স এই ধরনের কোশ্চেন্স আসে, সেখানে কিন্তু তোমাকে টেন্স কিন্তু প্রভাবে ইউজ করতে হবে। আর কি, এগ্রিমেন্টস অফ দ্য ভার্ব উইথ সাবজেক্ট, এইটাও কিন্তু টেন্স রিলেটেড কোশ্চেন্স। তাহলে টেন্স যদি ক্লিয়ার থাকে, তোমরা এই দুটো পার্ট তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে। আর কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স। তাহলে কম্পিটিটিভ এক্সামে যে টেন্স রিলেটেড কোশ্চেন্সগুলো আসে, সেগুলো কিন্তু তাদের টাইটেল বা হেডলাইন্স কিন্তু এগুলো থাকে। ইরর কারেকশনস থাকে, এগ্রিমেন্টস অফ ভার্ব থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব। তাহলে শুধু আমরা টেন্স শুধুমাত্র বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ইউজ করব না, আমরা এই কম্পিটিটিভ এক্সামে এই পার্টগুলোকে কভার আপ করার জন্য কিন্তু আমরা টেন্সটাকে শিখবো। আমি চেষ্টা করব টেন্সটাকে খুব ইজি ওয়েতে, খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে করে তোমরা খুব ইজিলি টেন্সের রুলসগুলো এবং টেন্স ফর্মেটটা শিখে যাও। তাহলে দেখো, আমরা শুরু করছি টেন্সের প্রথম স্টেপ। তাহলে আমরা শুরু করছি টেন্স। আগে প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে টেন্স কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স বা হোয়াট ইজ টেন্স। দেখো, আমি এখানে একটা ডেফিনেশন দিয়েছি। টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। তার মানে হচ্ছে ভার্বের টাইম, ভার্বের সময়টাকেই টেন্স বলা হয়। টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশনস, দ্যাট ইজ কল্ড টেন্স। তার মানে হচ্ছে দে শো ওয়েন দ্য ওয়ার্ক ইজ ডান, মানে কাজটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন সময়ে হচ্ছে, সেটা বোঝাবার ক্ষেত্রেই কিন্তু টেন্স ইউজ হয়। টেন্স ইজ আ পারফর্মিং অ্যাকশন অফ ভার্ব। ওকে, তার ভার্বের যে অ্যাকশনটা, ভার্বের যে কাজটা, সেটাকেই ডিফাইন করছে কে, সেটাকেই ডিফাইন করছে তোমার ধরো টেন্স। দ্য টেন্স ডিনোট দ্য টাইম অফ অ্যাকশনস, মানে ভার্বের যে কাজটা, সেই কাজটার সময়টাকে ইন্ডিকেট করছে টেন্স, বা কাজটা কখন হচ্ছে, কোন সময় হচ্ছে। আমি সহজভাবে বোঝাবার জন্য
তোমাদেরকে দেখো এখানে একটা গ্রুপ দিয়েছে। আগে বুঝে নাও টেন্সের যে টাইপগুলো। টেন্সকে মেনলি 3টে ভাগে ভাগ করা যায়। একটা প্রেজেন্ট, আমরা সবাই জানি, একটা পাস্ট, একটা ফিউচার, বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, তাই তো? এইভাবে যদি টেন্সটাকে ব্রড ওয়েতে তোমরা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমাদের এই টেন্সের এই সময়কালটাকে খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। এখানে ছক দিয়েছি যে টাইম অ্যান্ড টেন্সকে আমরা 3টে ভাগে ভাগ করি। দেখো আমি 3টে ডেট দিয়েছি। আমি এক হচ্ছে ইয়েস্টারডে, যেটা হচ্ছে তোমার ধরো গতকাল, টুডে আর টুমোরো। গতকাল, আজ এবং আগামীকাল। ইয়েস্টারডে মানে গতকাল, এই ইয়েস্টারডে হচ্ছে পাস্ট টাইম, মানে যেটা একটু আগেও হয়ে গেছে। দেখো আমি একটু আগে ভিডিও শুরু করেছি, সেটাও কিন্তু পাস্ট। এখন ভিডিও করছি, এটা কিন্তু প্রেজেন্ট। আবার আগামীকাল আমি ভিডিও করব, এটা হচ্ছে তোমার ফিউচার। তাহলে কালটাকে তোমাদেরকে এইভাবে সিম্পলভাবে তোমাদেরকে বুঝতে হবে। যেমন ইয়েস্টারডে পাস্ট টাইম, টুডে প্রেজেন্ট টাইম, টুমোরো ফিউচার টাইম। মানে গতকাল হচ্ছে অতীত, আজ হচ্ছে বর্তমান, আগামীকাল হচ্ছে ভবিষ্যৎ। তাহলে সিম্পলভাবে টেন্সকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমানকাল মানে যে কালে আমরা এখন আছি, এই সময়। আমি যেমন আই অ্যাম মেকিং ভিডিও, আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি একটু আগে এসেছি, ভিডিও স্টার্ট করেছি, আই স্টার্টেড ভিডিও, আমি ভিডিও শুরু করেছি। আমি আবার ভিডিও শেষ করব। আই উইল অলসো আপলোড ভিডিও টুমোরো আমি ভিডিও আপলোড করব। এটাও কিন্তু ফিউচার কাল। তাহলে টেন্সের যে 3টে পার্ট, ঠিক আছে, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে তোমার ধরো প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। এইবার এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টে সমস্ত টেন্সকে কিন্তু অনেকগুলো সাব ডিভিশন আছে, অনেকগুলো সাব টেন্স আছে। শুধু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স নয়, এগুলো বাদ দিয়েও কিন্তু আরও অনেক সাব টেন্স, যেমন সেগুলোকে যে প্রত্যেকটা টেন্সকে কিন্তু 4টে ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ইনডিফিনাইট, যেটাকে বলা হয় সিম্পল। কোনো সময় ইনডিফিনাইটও বলা হয়, আবার কোনো সময় আবার সিম্পলও বলা হয়, তাই না? তার মানে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা টেন্সকে কিন্তু এই 4টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বুঝতে পারলে আমার এই ভিডিওতে আমি টেন্সগুলোকে খুব ডিটেলভাবে বোঝাবো। কোনো রকম শর্টকাট পদ্ধতি আমরা অবলম্বন করব না। উই মাস্ট ফলো দ্য ব্রিফ অ্যান্ড দ্য ডিটেল ওয়েতে তোমাদেরকে বোঝার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব মন দিয়ে অ্যাকুরেটভাবে গ্রামারটা শিখতে পারো। অনেক ইউটিউবার এমন আছে যারা খুব সহজভাবে, খুব একদম নর্মালভাবে বোঝাবার চেষ্টা করে, সেটা আমাদের ভিডিওতে হবে না। আমাদের ভিডিওতে তোমরা খুব ডিটেলভাবে, একদম অ্যাকুরেটভাবে, স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা টেন্সটাকে করব। আমি সেটাই চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, যাতে করে খুব ডিটেলিং ওয়েতে, খুব একদম পার্টিকুলারভাবে ডিটেলে গিয়ে একদম স্টেপ বাই স্টেপ আমরা শিখতে পারি। ওই জন্য ভিডিওগুলো লং হতে পারে, তোমরা কিন্তু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে। তাহলে প্রত্যেকটা টেন্সের কিন্তু এই 4টে করে সাবডিভিশন আছে। একটাকে বলা হয় ইনডিফিনাইট, অনেকে ইনডিফিনাইটটাকে সিম্পলভাবে ডিফাইন করে। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে এই যে 3টে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রত্যেকটা টেন্সেরই কিন্তু 4টে ভাগ। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এবার প্রথমে যে টেন্সটা শুরু করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমরা শুরু করছি, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথমে যে টেন্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সামহাও এটাকে আবার ইট ইজ অলসো কল সিম্পল প্রেজেন্ট টেন্স। ডেফিনেশন দেখে দেবো কাকে বলে। আগে ডেফিনেশনটা যদি পরিষ্কার না থাকে, ক্লিয়ার না থাকে, কিন্তু তাহলে তোমরা যে ক্রিয়ার সময়টা, ক্রিয়ার কালটা বুঝতে পারবে না। দেখো বলছে দিস টেন্স ডিনোটস সায়েন্টিফিক ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ অ্যান্ড ইটারনাল ট্রুথ। তার মানে হচ্ছে এই একটা জিনিস মনে রাখবে যে সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলছি, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু এই 3টে জিনিসকে কভার আপ করে। একটা হচ্ছে ইটারনাল ট্রুথ, সেকেন্ড হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশনস,
আর হিস্টোরিক্যাল ট্রুথ। ইটারনাল ট্রুথ মানে চিরন্তন সত্য ঘটনা, যেমন হচ্ছে ধরো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তারপর হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন মানে হচ্ছে অভ্যাসগত কোনো কাজ, যেমন রাম গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, স্যাম গোজ টু স্কুল, মাই ফাদার গোজ টু অফিস। এই ধরনের সেন্টেন্স যেটা প্রতিদিন হয়, ডেলি বেসিসে হয়, যে কাজটা রেগুলার বেসিসে যে কাজটা হয়, যেটাকে হ্যাবিচুয়াল অ্যাকশনস বলা হয়। আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ মানে ঐতিহাসিক কোনো সত্য ঘটনা, যেমন ধরো রবীন্দ্রনাথ টেগোর ইজ দ্য পায়োনিয়ার অফ বেঙ্গলি মডার্ন পোয়েট্রি, রামমোহন রয় ইজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন এজ, ইউ ক্যান সে। তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো, যে হিস্টোরিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশনস অ্যান্ড ইটারনাল ট্রুথ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলছি, এটা কিন্তু এই তিনটে জিনিসকে কম্বাইন করে তৈরি হয়। শুধুমাত্র হ্যাবিচুয়াল অ্যাকশন মানে নয়, শুধু হ্যাবিচুয়াল অ্যাকশন মানে ইন্ডিপেন্ডেন্স নয়, হ্যাবিচুয়াল অ্যাকশন বাদ দিয়েও কিন্তু এই যে ইটারনাল ট্রুথ বা হিস্টোরিক্যাল ট্রুথ এগুলো ডিপেন্ড করে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাকচুয়ালি কভার আপস three things actually. One is eternal truth, second is a habitual action, and the third is historical truth. That's the thing that you have to know very carefully to understand present indefinite in a very deeper way. তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই তিনটে জিনিসকে কভার আপ করে, এবং তাদের এক্সাম্পলগুলো এমন। ইটারনাল ট্রুথ মানে বুঝতেই পারছো, যেটা চিরন্তন সত্য ঘটনা, যে ঘটনা সারা বছর ধরে হয়ে যাবে এবং টিল দ্য এন্ড অফ ইট উইল বি কন্টিনিউইং টিল দ্য এন্ড অফ আর্থ, মানে পৃথিবী যতদিন আছে ততদিন ধরে এই ঘটনাটা ঘটে যাবে। এইবার আমরা বুঝবো এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর স্ট্রাকচার, গঠন। আমি শুধুমাত্র টেন্সের তিনটে যে টাইপস আছে, মানে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তিনটে টাইপস কি এখানে ডিফাইন করব এবং স্ট্রাকচারালি বোঝাবার চেষ্টা করব। তোমরা দেখতে, হ্যাঁ আমরা তো বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন, স্ট্রাকচারের গঠন, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা একটু বুঝবো। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কীভাবে স্ট্রাকচারালি ক্রিয়েট করা হয়। দেখো আমি এখানে একটা রুলস লিখেছি, সাবজেক্ট প্লাস V1, subject plus V1 if the subject is third person singular number and then s by s plus object। দেখো তার মানে রুলসটা কি? রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সি, তারপরে কি বসবে? V1 বসবে। মনে রাখবে সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলছি, তৈরি করার সময় প্রথমে সাবজেক্ট বসে, তারপরে V1 বসে। একটা কিন্তু কন্ডিশন আছে। কি কন্ডিশন? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে যেমন সি যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়েস অ্যাড হবে। দেখো আমি বলছি আই গো টু স্কুল, তাই তো এখানে আই গো টু স্কুল, দেখো সাবজেক্ট গো, যেমন এক্সাম্পল দিচ্ছি আই গো টু স্কুল, এই পার্টটা তোমরা দেখো একটু ভালো করে, আই গো টু স্কুল। এখানে কি প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে V1 বসলো, দেন তারপরে কি বসলো? আমাদের এই অবজেক্ট বসলো। এইবার একটা কন্ডিশন আছে, যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে যদি রাম থাকতো, রাম থাকলে কিন্তু রাম গো টু স্কুল হতো না, রাম হতো রাম গোজ টু স্কুল। এইখানে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে রাইটের সঙ্গে এস বা ইয়েস অ্যাড হলো। যদি এখানে উই থাকতো, উইটা হচ্ছে উই, তাহলে কী হতো? এখানে উই থাকলে এখানে রাইট হতো, তাই না? বা ইউ থাকলেও রাইট হতো, কারণ এগুলো সেকেন্ড পারসন। তাহলে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়। যদি এখানে এইভাবে থাকতো গার্লস, দ্য গার্লস বা দ্য চিলড্রেন, তাহলে এখানে কিন্তু রাইট লেটার হতো। বা শুধু যদি শুধু গার্ল হয়, তাহলে কিন্তু এখানে রাইটস হবে। বুঝতে পারলে? এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। একমাত্র সেন্টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবেই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইয়েস অ্যাড হবে, নচেত শুধুমাত্র মেন ভার্ব যেটাকে V1 বলে সেটাই বলছে, যেমন আই গো টু স্কুল, এইভাবে। তাহলে এটা তো বুঝলে। এবার দেখো প্রত্যেকটা যে টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু তিনটে ভাগ, একটাকে বলা হয় অ্যাসার্টিভ, একটাকে বলা হয় নেগেটিভ, আর একটাকে বলা হয় ইন্টারোগেটিভ। যখন তোমরা টেন্স ক্রিয়েট করবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা টেন্সের এই যে তিনটে রুলসটাকেও জানতে হবে। মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই টেন্সের কী রুলস, বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই টেন্সের কী রুলস, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই টেন্সের কী রুলস, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। দেখো যে কোনো টেন্স অ্যাসার্টিভ মানে কোনো হাঁ বাচক বাক্য,
সেরাম তৈরি করার ক্ষেত্রে রুলস কি, দেখো এই রুলসটাই কিন্তু অ্যাপ্লিকেবল। মানে অ্যাসার্টিভের ক্ষেত্রে রুলস কি, এখানে সাবজেক্ট প্লাস V1, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেখানে এস বাই এস, আমি স্ল্যাশ দিয়ে এস বাই এস দিয়ে দিলাম। আর অবজেক্ট, এই ধরো এই যে সেন্টেন্সটা, সি রাইটস এ লেটার, ইটস অ্যান এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। এইবার দেখো যদি কোনো সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে তার ক্ষেত্রে কি রুলস হবে, আমরা এই টেন্সটাকে এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করে দেখবো। রুলস কি, রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাই এখানে সি, তারপরে কি, তারপরে আমরা আমাদেরকে ডু বা ডাজ বোঝাতে হবে। সি এর ক্ষেত্রে কোন ভাব বসবে, মনে রাখবে যদি থার্ড পারসন যে ভার্বের ক্ষেত্রে এস বা ইয়েস অ্যাড হয় সেই সব ক্ষেত্রেই কিন্তু ডাজ হয়। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেখানে যেমন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয় ইন দ্য কেস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড ইন দ্য কেস অফ নেগেটিভ সেন্টেন্স সেখানে ডাজ ফর্ম ইজ ইউজ হিয়ার। তাহলে ডাজ ফর্ম ইউজ করতে হবে, সি ডাজ হলো। তারপরে কি, নট ফর্ম ইউজ করতে হবে, নট ইউজ হলো। তারপরে কি করতে হবে, তারপর লিখতে হবে ভার্ভ, ভার্ভের মেন ফর্ম V1 দেন অবজেক্ট। ওকে, তাহলে সি ডাজ নট রাইট, তারপর অবজেক্ট এ লেটার। তাহলে এখানে দেখে নাও, সি ডাজ নট রাইট এ লেটার, তাহলে এখানে যে এই নেগেটিভ সেন্টেন্স যে রুলস, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ অ্যান্ড নট V1 অ্যান্ড অবজেক্ট, মানে প্রথমে সাবজেক্ট বসলো, তারপর ডাজ ফর্ম বসলো, তারপর ডাজের পর নট ফর্ম বসলো, নটের পরে V1 বসলো অ্যান্ড লাস্টে অবজেক্ট। তোমাদের কিন্তু এই রুলসটা মনে রাখতে হবে, প্রত্যেকটা টেন্সের একটা স্পেসিফিক রুলস আছে ফরমেশন, সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু মনে রাখতে হবে। এইবার দেখো, এবার আমরা ইন্টারগেটিভ দেখব, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কী রুলস, কী বলছে, প্রথমে বলছে ডু বা ডাজ ইউজ করতে হবে। তাহলে আমরা এই টেন্সটা কি আমরা তৈরি করি, তাহলে প্রথমে দেখো ডাজ, ডু বা ডাজ, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই এখানে কি ইউজ করতে হবে, ডাজ ইউজ করতে হবে, ডাজ। তারপরে সাবজেক্ট কি আছে, সি বসাই, তারপরে কি ইউজ করতে হবে, V1 রাইট অ্যান্ড দেন অবজেক্ট, অ্যান্ড ইন দ্য লাস্ট কোয়েশ্চেন মার্কস ইজ দেয়ার। তাহলে বুঝতে পারলে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কী রুলস, প্রথমে বসবে ডু বা ডাজ, দেন সাবজেক্ট, দেন V1 and then in the last object is there. So that is how you can make a sentence belonging to present indefinite with the three formation is there, assertive is there, negative is there and also interrogative is there. এইভাবে কিন্তু তোমরা যে কোনো টেন্স, যে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আছে, তোমাদেরকে শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসার্টিভ ফর্ম বুঝলে হবে না, সেন্টেন্সে যে তিনটে ফর্ম আছে মানে অ্যাসার্টিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ, তিনটে ফরমেশন নিয়ে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। এই প্রসেস ফলো করো তোমরা, আশা করছি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট রিলেটেড সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা হবে না। আমরা এবার নেক্সট টেন্সের দিকে মুভ করবো। দেখো আমরা এবার যে টেন্সটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন, হোয়াট ইজ অ্যাকচুয়ালি এ মিন, উই হ্যাভ টু নো দিস, আমার জানতে হবে। কী বলছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইজ ইউজ টু নো বা ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশনস which was taking place at the time of speaking, মানে হচ্ছে ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন টেকিং প্লেস অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, মানে তুমি যখন কথা বলছো যে মুভমেন্টে তুমি দাঁড়িয়ে আছো অ্যাট দ্য টাইম, মানে আমি এখন আই অ্যাম মেকিং ভিডিও, এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে, তোমাদেরকে ভিডিও বানাচ্ছি, বা আই অ্যাম টিচিং ইউ ইংলিশ গ্রামার, আমি তোমাদেরকে ইংলিশ শেখাচ্ছি, যে মুভমেন্টে কথা বলার সময় যে মুভমেন্টে তুমি দাঁড়িয়ে আছো সেই মুভমেন্টটা কি বলা হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন টেকিং প্লেস অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, যে সময় তুমি কথা বলছো, যে সময় তুমি দাঁড়িয়ে আছো, প্রেজেন্ট টেন্স অবশ্যই প্রেজেন্ট টেন্সকে বিলং করছে। এবং প্রেজেন্ট টেন্সের কোন মুভমেন্টটা, যে মুভমেন্টে তুমি এখন আছো, স্টিল নাও, এখন, অ্যাট দ্য নাও মুভমেন্ট, এটা মনে রাখবে, নাও মানে এখন। এই যে এখন তোমরা কী করছো, ইউ আর ওয়াচিং মাই ভিডিও, তোমরা এখন আমার ভিডিও দেখছো, তাহলে এই মুভমেন্টটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তাহলে বুঝতে পারছো প্রেজেন্ট টেন্স কাকে বলে, এই ডেফিনেশন কী। যেমন একটা এক্সাম্পল, যে রিতা ইজ সিঙ্গিং এ সং, আই অ্যাম মেকিং ভিডিও, দ্য টিচার ইজ টিচিং ইংলিশ, এই ধরনের
টেন্সকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হুইচ ইজ রানিং, হুইচ ইজ গোয়িং অন, মানে চলছে। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানে এই সময় যে মোমেন্টে তুমি দাঁড়িয়ে আছো যখন কোনো কাজ চলছে। এইবার দেখো তাহলে সেন্টেন্সের রুলস কি? খুব ইজি রুলস। সাবজেক্ট বসে, তারপরে বি ভার্ব বসে। বি ভার্বের কোন ফর্মটা বসে? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে অ্যাম ইজ আর বসে। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে। বি ভার্বে কী বসবে? অ্যাম অথবা ইজ অথবা আর। তারপরে ভার্ব বসবে, ভার্বের সঙ্গে একটা আইএনজি বসবে অ্যান্ড দেন অবজেক্ট। দেখো এখানে দেখাচ্ছি, রিতা প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, ইজ বসেছে, তারপরে ভার্ব সিং, তার সঙ্গে আইএনজি, অ্যান্ড দ্য লাস্ট অবজেক্ট ইজ দেয়ার। লাস্টে কী আছে? অবজেক্ট আছে। তাহলে এবার বুঝতে পারলে এটা হচ্ছে মেজর রুলস। এবার অ্যাসাটিভের ক্ষেত্রে আমরা জানি কোনো টেন্সের যে রুলস হয় সেই টেন্সের অ্যাসাটিভের একই রুলস। তার মানে এই যে রুলসটা এটা কিন্তু অ্যাসাটিভের সেমই রুলস। তাহলে রিতা ইজ সিঙ্গিং এ সং, ঠিক আছে। এবার আমরা বুঝবো ওই টেন্সের নেগেটিভ রুলস কী আছে। খুব ইজি, কিচ্ছু নয়, শুধু বি ভার্বের পরে একটা নট লাগিয়ে দিলেই সেটা নেগেটিভ ফর্ম হয়ে গেল। যেমন ধরো সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপরে নট, তারপরে ভার্ব, ভার্ব প্লাস আইএনজি এন্ড অবজেক্ট। তাহলে রিতা ইজ সিঙ্গিং এ সং এর নেগেটিভ কি ফর্ম কী হবে? রিতা ইজ নট সিঙ্গিং এ সং। তাহলে কী হলো? রিতা ইজ নট সিঙ্গিং এ সং। মনে রাখবে একমাত্র যে ডু ফর্ম যেটা হয় বা ডু ভার্ব, যেটাকে আমরা বলি যে ডু, ডাজ আর ডিড, এই যে তিনটে ফর্ম যেটাকে আমরা ডু ভার্ব বলি, এই ডু ভার্ব কিন্তু সব ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট ইউজ হয়। ডু ভার্ব, যেটা ডু ভার্বে আমরা মধ্যে যেটাকে বলি যে ডু, ডিড আর হচ্ছে ডু, ডিড অ্যান্ড ডাজ, এই তিনটে ফর্ম। ডাজটা হচ্ছে পাস্ট ফর্মে আর ডু আর ডাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, আমরা সবাই জানি। এই দুটো কিন্তু ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। কোন সিম্পল টেন্স? প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। ওকে, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট সিম্পল টেন্সে কিন্তু ইউজ হয়। তাছাড়া এই ডু আর ডাজের ইউজ সাধারণতভাবে হয় না। তাহলে বুঝতে পারলে নেগেটিভ ফর্ম তাহলে এটা কী হলো? কিছুই নয়, কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম কিছুই হয় না, বি ভার্বের পর সেটা নট ইউজ হয়ে যায়। আর ইন্টারগেটিভ ফর্ম কি? ইন্টারগেটিভ ফর্ম কীভাবে তৈরি হয়? খুব ইজি, কিছু নয়, শুধুমাত্র এই বি ভার্বটাকে আগে করে দিলেই তোমার ধরো ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন ধরো রিতা ইজ সিঙ্গিং এ সং, ইজ রিতা সিঙ্গিং এ সং? কোশ্চেন মার্ক। ইজ যেটা সিঙ্গিং এ সং, খুব ইজি। সেন্টেন্স রুলসটা তাহলে কী হবে? আমরা এখানে বোঝাচ্ছি চেষ্টা করছি। সেন্টেন্স রুলসটা তাহলে কী হবে? এখানে সেন্টেন্স রুলসটা হবে তাহলে প্রথমে বসবে বি ভার্ব, তারপরে কি বসবে? তারপরে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন মার্ক ইজ দেয়ার। তাহলে বি ভার্ব, সাবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট অ্যান্ড কোশ্চেন। তাহলে এই যে রিতা ইজ সিঙ্গিং এ সং, এর কোশ্চেন মার্ক কী হবে? ইজ রিতা সিঙ্গিং এ সং? দ্য টিচার ইজ টিচিং ইংলিশ। ইজ দ্য টিচার টিচিং আস ইংলিশ? তাহলে এই আই অ্যাম ওয়ার্কিং ইন এ অফিস, অ্যাম আই ওয়ার্কিং ইন এ অফিস? তাহলে এইভাবে খুব সহজভাবে তোমরা এই অ্যাসার্টিভ ফর্ম, নেগেটিভ ফর্ম আর ইন্টারগেটিভ ফর্মের কোশ্চেন মার্ক তৈরি করতে পারবে, সেন্টেন্স ফর্মেশন তৈরি করতে পারবে। এই রুলসগুলো তোমরা যদি ফলো করো তাহলে খুব ইজিলি তোমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তোমরা ফর্মিং তৈরি করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এর নেক্সট ভিডিওতে এপিসোড 2-তে বাকি টেন্সগুলো নিয়ে আলোচনা করব। মেনলি আমরা প্রেজেন্ট টেন্সের আরও দুটো টেন্স, যেটা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো টেন্স নিয়ে আলোচনা করব। আমার সবাইকে অনুরোধ রইল ভিডিওগুলি দেখো, আর যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর হচ্ছে যদি কিছু কোয়েশ্চেন্স থাকে এই রিগার্ডিং, তোমরা কমেন্ট সেকশানে কোয়েশ্চেন্সগুলো লিখে দিও, আমি কোয়েশ্চেনগুলো সলভ করব এবং নেক্সট ভিডিও সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।